সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত শুভ সকাল। জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 10 হচ্ছে আয়ু রেখা দ্বারা আয়ু বিচারের কৌশল। তো আজ নবগ্রহ স্তোত্র পাঠ করবেন শ্রী জয় চক্রবর্তী, চট্টগ্রাম। নমস্কার সবাইকে। ওম জবাকুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদুতিম দ্বন্দ্বারিং সর্বপাপগুণ প্রণতো হস্মি দিবাকরম। ওম দিব্য শঙ্খ তুষারাবঙ্কিরোদার নবসম্ভবম নমামি শশিনম ভক্তা শম্ভুর্মুকুট ভূষণম ধরণী গর্ভসম্ভূতম বিদ্যুৎপুঞ্জ সমপ্রভম কুমারম শক্তিহস্তঞ্চ লোহিতাঙ্গ নমাম্যহম প্রিয়ঙ্গুর কলিকাশ্যামম রূপেণ প্রতিমম বুদম সৌম্যম সর্বগুণোপেতম নমামি শশীলম সুতম দেবতানাং ঋষীণাং চ গুরুম কনক সন্নিপম বন্দে ভূতঃ তিলোকেশং ত্বং নমামি বৃহস্পতিম মুকুন্দ মৃণালং দৈত্যানাং পরমং গুরুম সর্বশাস্ত্র প্রবক্তারম ভার্গবং প্রণমাম্যহম নীলাঞ্জন চয়প্রক্ষং রবিসূতং মহাগ্রহং ছায়ায়া গর্ভ সংভূতং বন্দে ভক্ত্যা শনিশ্চরম অর্ধকায়ং মহাগৌরম চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায়াः সুতং রুদ্রং তং রাহু প্রণমাম্যহম পলাল ধূম সংকাশং তারাগ্রহ বিমর্দকং রৌদ্রং রৌদ্রত্বকং ক্রুং ত্বং কেতু প্রণমাম্যহম। ওম শ্রী নবগ্রহভ্যো নমঃ। শুভ সকাল, সকলের শুভকামনায় সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন প্রাথমিক জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 10। তো 10 নম্বরে আপনাদের ছিল সিলেবাসে যে লগ্ন সাপেক্ষে শুভাশুভ গ্রহ, তার প্রয়োগ বিধি এবং বিস্তারিত আলোচনা। সেখান থেকে আমরা 11 নম্বরে গেছি আয়ু রেখার আয়ু বিচারের কৌশল। কেন গেছি এটি আপনার পরবর্তীতে বুঝতে পারবেন যে ক্লাস একটু আগে পিছিয়ে আনা, যেহেতু ভাগ্যরেখার ক্লাস আগে হয়েছে, হৃদয় রেখার ক্লাস হয়েছে। তো আগামী পূজার ছুটি, এর ভিতর আপনারা যাতে এই আয়ুরেখা এগুলো নিয়ে একটু চর্চা করতে পারেন, তার জন্য হচ্ছে একটি ক্লাস আমরা পার করে গেলাম। তার মানে ওই 10 নম্বর ক্লাসটি যে হবে না তা কিন্তু নয়, ওটা কিন্তু হবে। আপনাদের সিলেবাসের প্রত্যেকটি ক্লাসই হবে। তো আপনারা 11 নম্বরে আজকে টিক দিয়ে নিতে পারেন। তো আয়ুরেখা আপনারা দেখতে পাচ্ছেন যে বোর্ডে দুটি হাত অঙ্কিত আছে, হাত 1 এবং এই পাশে হাত 2। আপনারা আগে জেনেছেন যে হৃদয় রেখা হচ্ছে আমাদের এই হাতের বহির্দেশ থেকে কনিষ্ঠার গোড়া থেকে বের হয়, এবং ভাগ্য রেখা হচ্ছে গোড়া থেকে উপরের দিকে ওঠে। আয়ু রেখা কিন্তু উপর দিক থেকে নিচের দিকে নামে। তো এই নিচের দিকে কেন নামে, এটি একটু আমাদের জেনে আসার দরকার। দেখুন, যেদিন একটি শিশু ভূমিষ্ঠ হয় বা যে কোনো প্রাণী আহ, দুনিয়ার বুকে যারা আসে, তখন থেকে তারা ক্রমাগত তার বয়স বাড়তে থাকে, কিন্তু তার সামনের দিনগুলো কিন্তু কমতে থাকে। যেমন উল্টা করে ঝুলিয়ে রেখেছেন আয়ু রেখা। কেন? তাহলে আয়ু রেখাটি উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে যে সে নিচের দিকে, যে আয়ু শেষের দিকে গিয়ে পাচ্ছে কি পাচ্ছে না। তাহলে সে যাত্রা করেছে পিছনে রেখে। আমরা কিন্তু সূত্র আগে জেনেছি যে যাত্রাকালীন সময় তার পাশে রয়েছে বাম পাশে রাহু, ডান পাশে বৃহস্পতি। পরবর্তীতে আয়ু রেখা যখন মাঝামাঝি আসছে তখন বামে আসছে শুক্র, ডাইনে আসছে কেতু। যখন আয়ু রেখা একেবারে গোড়ার দিকে আসছে তখন থাকছে বামে শুক্র, ডাইনে চন্দ্র। এর ভিতর দিয়ে আয়ু রেখাটি যাত্রা করছে। তো অনেক সময় আমার একটু আগে কিছু কথা বলতে হয়, যে অনেক সময় আমরা দেখি অনেক পামিস্টরা যে পামিস্ট্রি করেন, সেক্ষেত্রে অনেকে বলেন যে আয়ু রেখার গোড়ায় অনেক সময় আপনারা দেখেন যে রেখা হয়েছে বা মণিবন্ধ থেকে রেখা এসে এভাবে আটকে দিয়েছে। কেউ বলেন যে মণিবন্ধের গোড়ায়, আয়ু রেখার গোড়ায় সাইড থেকে রেখা এসে সাপোর্ট করেছে, অর্থাৎ তার আয়ু বেড়েছে, তার অনেক কিছু হয়েছে, বা তার ওখানে মৎস্য চিহ্ন হয়েছে, সে মৎস্যের ন্যায় সাপটে উপরে উঠেছে। কিন্তু মৎস্য চিহ্ন ওখানে হইলে কি না হলে কি,
কারণ হচ্ছে আয়ু তো সে উল্টো করে রেখেছে, তার ওটি হচ্ছে শেষ বয়সের দিকে। অথচ আমরা আয়ু রেখার গোড়ায় প্রত্যেকের, মানে গোড়া নয়, এটি আগা, মণিবন্ধের দিকে, এটা হচ্ছে আয়ু রেখার আগা। তো সেখানে গিয়ে ভাঁজ প্রত্যেকেরই হয়। ধরেন এখানে একটি ভাঁজ টেম্বলের মতো হয়, ভাঁজ করলে সাইড থেকে রেখা থাকে। এটি প্রায় পামিস্টরা বলে থাকেন যে এটি তোমার জীবনের একটি শুভ চিহ্ন। হ্যাঁ, শুভ চিহ্ন। কোনটি শুভ চিহ্ন? গাছটি যেহেতু উল্টা দিকে ঝুলিয়ে রাখা হয়েছে, গাছে ফল ধরেছে, তো সেই ফল ধরা গাছে সাইড থেকে রেখা এসে ঠেক দিয়েছে। এর অর্থটা কি? অর্থটা হচ্ছে যে শেষ জীবনে তার পাশে কেউ থাকবে, মানে অন্তিম কালে মৃত্যুর সময় কেউ পাশে থাকবে। কে থাকবে? হয়তো যার এই সাইড রেখা আছে তার সন্তান থাকবে, নচেৎ ভাই বোন থাকবে, নচেৎ দেখা যাচ্ছে তার আহ হয়তো ওই নাতি নাতনি থাকবে, কেউ না কেউ তার ওটিকে সহযোগিতা করবে। অর্থাৎ নুয়ে পড়া ডালটি, মানুষটি যখন নুয়ে পড়ছে, শেষ জীবনে যখন আবার ওই চার হাত পা এক জায়গায় হতে যাচ্ছে, তখন কেউ ঠেক দিচ্ছে। কিন্তু এখানে আমরা বলি সর্বদা যে আয়ুরেখার মণিবন্ধন উপরে এখানে যদি জপ চিহ্নও থাকে, তাহলে সেটি শুভ হয়, বা সাইড থেকে রেখা হলে শুভ হয়। কিন্তু কোন দিকে শুভ হয় এটি আমাদের বুঝতে হবে। আমি আপনাদের বলেছিলাম যে আগামী হস্তরেখার ক্লাসে আপনারা একটি কম্পাস রাখবেন। তো এই কম্পাসটি কেন রাখবেন? দেখুন, আয়ুরেখা যখন তৈরি হয় প্রত্যেকের হাত থেকে দেখুন, গোড়ার দিকে যখন আপনারা চাপ দেবেন, তখন দেখবেন সাইড থেকে কোনো না কোনো রেখা যায়। এটা যাই, প্রত্যেকের হাতে আছে। একেবারে আয়ুরেখা উঠেছে তার সাইড থেকে রেখা নেই, এমন কোনো হাত কিন্তু নেই। তাহলে শিশুবেলায় যখন একটি শিশু ভূমিষ্ঠ হয়, তো ভূমিষ্ঠ হলে তার কি পাশে কেউ থাকে না? সব শিশুকেই কি ডাস্টবিনে ফেলে আসে, বা মা বাবা ত্যাগ করে আসে, বা মা বাবা বিক্রি করে আসে, এমন কি হয়? হয় না। তো পাশে কেউ থাকে। আবার বিক্রি করে আসলেও কিন্তু সেই পালিত পিতা মাতা থাকে। তো এই যে থাকে, তারা সহায়ক। অর্থাৎ আয়ুরেখার গোড়ায় যে রেখাগুলো থাকবে, সেটি জন্মগ্রহণকালীন শিশুকালে সে কারো না কারো সহযোগিতা পাবে। এইবার কথা হচ্ছে যে সহযোগিতা, আমরা বলি যে এই রাহুর ক্ষেত্র থেকে রেখা এসে ভাঁজ পড়েছে, বা ধরুন আপনার বৃহস্পতির ক্ষেত্র থেকে এসে ভাঁজ পড়েছে, আলাদা রেখা যুক্ত হয়েছে। তাহলে এটি রাহুর ক্ষেত্র থেকে এসে ভাঁজ পড়ে আয়ু রেখার সঙ্গে মিলিত হয়েছে। প্রত্যেকের হাতে আছে। দেখবেন যে 95% লোকের এই ভাঁজটি থাকে। এটা হয়েছে কোনো এটা। না কোনো আয়ু রেখার গোড়ার থেকে উঠে হ্যাঁ, সে ওই আয়ু রেখাকে স্পর্শ করে বা তার সঙ্গে মিলিত হয়। তো ছোটবেলায় সহযোগিতা ছাড়া কিন্তু সে চলতে পারে না, তাই তাকে সহযোগিতা দেয়। এবার যদি দিলীপ বাবু মিউট করুন, মিউট করুন, আপনারা এটা একটু খেয়াল করবেন কঠোর ভাবে। রাহুর পাশ থেকে যদি কোনো রেখা এসে আয়ু রেখাকে সাপোর্ট দেয়, আয়ু রেখা মূলত মানুষের আয়ু নির্ণয় করে। আয়ু নয়, এর থেকে কিন্তু তার সুস্থ সবল দেহটিও কিন্তু আয়ু দেয়। কারণ হচ্ছে শাস্ত্রে 8 প্রকার মৃত্যুর কথা বলা হয়েছে। সেই 8 প্রকার মৃত্যুর মধ্যে জরা রয়েছে, ব্যাধি রয়েছে, দুর্ঘটনা রয়েছে, ফাঁড়া রয়েছে, মামলা রয়েছে, কারা। এই যে যত প্রকার দুর্ঘটনা, যত প্রকার বিপর্যয়, এগুলো আয়ু রেখার উপর বর্তায়। তো সেই বিপর্যয়টি কোন পাশ থেকে আসবে? আমরা বলেছি যে আমরা পামিস্ট্রি কখনোই মুখস্থ করব না, আমরা অনুধাবন করব। তাহলে শিশুবেলায় শিশুটিকে হাঁটতে শেখাতে কাউকে না কাউকে কিন্তু লাগবে। তখন রাহুর ক্ষেত্র থেকে ভাঁজ করা রেখা আসছে। আমরা তখন বলি যে এই ভাঁজ রেখা এসে আয়ু রেখাকে কেটে দিয়েছে, তোমার কিন্তু এই ছোটবেলায় দুর্ঘটনা হবে। হ্যাঁ, দুর্ঘটনা হবে। কোনটি? সেটি কিন্তু আয়ু রেখা ছেদ করে যদি বের হয়ে যায়। পার্থক্য বুঝতে হবে। রাহু ক্ষেত্র থেকে রেখা এসে যদি আয়ু রেখায় মিলিত হয়, সেটি হচ্ছে শিশুবেলায় সহায়ক, অর্থাৎ তার হাত ধরে হাঁটাবে। কিন্তু ওই আয়ু রেখা যদি থেকে কর্তন করে, তখন কিন্তু ওই সহযোগিতা যে করবে, হাত ধরে নিয়ে হাঁটাবে, সেই ব্যক্তি দেখবেন যে কোনো সময় তার হাত থেকে হাত ছাড়িয়ে যাবে। তারপরে টুপ করে পড়ে গিয়ে তার হয় মাথা ফাটবে, নয় হাত ভাঙবে, কোনো কিছু একটা হবে। সেটি আয়ুরেখাকে কর্তন করতে হবে, অথবা আয়ুরেখার উপর তিল, জপ, ক্রস, জাল বা যে কোনো চিহ্ন অঙ্কিত থাকতে হবে, বা আয়ুরেখা শৃঙ্খলাকৃতি হতে হবে, বা আয়ুরেখা কাটা বা ছেদ থাকতে হবে। এর কোনো একটি না থাকলে তখন ওই বাবার হাত থেকে
সে ফসকে পড়বে না। আর যখন পড়বে না তখন তার আয়ুর আঘাতটি কিন্তু হবে না। সেই আঘাত ধরেন অনেকে শিশুবেলায় আপনারা দেখছেন যে বন্যা হচ্ছে, সেই বন্যার সময় মা বাবা সন্তানকে রক্ষা করতে পারছে না, তখন হাঁড়িতে করে ভাসিয়ে দিচ্ছে বাচ্চাকে, যেখানে যায় যাক। এমনকি আপনারা বেহুলা লক্ষিন্দার অনেকে শুনেছেন যে তাকে কালনাগে দর্শন করেছে, বাঁচানো যায়নি, তো তখন ভেলায় করে ভাসিয়ে দেওয়া হয়েছে। যদি কেউ কোথাও থেকে থাকে, তাকে যদি বাঁচাতে পারে, একদিন না একদিন খুঁজে পাওয়া যাবে বা আসবে। এই যে ভাসিয়ে দিচ্ছে মানে দৈবের পরে ছেড়ে দিচ্ছে কেন? আবার যদি একটু 100 বছর আগের ইতিহাসে যাই, বেহুলা লক্ষিন্দার লাগবে না, অনেক এইরকম সাপে কাটা আহ রোগীকে ওঝারা বাঁচাতে পারেনি, নদীতে ভাসিয়ে দেয় ভেলায় করে। যদি কোনো সহৃদয় ব্যক্তি এটি দেখে, বা কোনো ভালো ওঝা, ভালো কবিরাজ, ভালো ডাক্তার কেউ যদি তাকে বাঁচাতে পারে, তাহলে যেন বাঁচায়, এই অর্থে ছেড়ে দেয়। এটি কার উপরে ভরসা করে ছেড়ে দেয়? সেটি কিন্তু সেই স্রষ্টার উপর ভরসা করে। তখন দেখবেন যে বৃহস্পতির ক্ষেত্র থেকে কোনো রেখা এসে আয়ু রেখায় মিলিত হবে। তখন না তার ওই যে দুর্যোগটা হয়েছে, দৈব ভাবে তাকে ওই নদীর ভিতর দিয়ে ভেলায় লাশ ভেসে যাচ্ছে, লাশ মনে করে ভাসিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সে জীবিত হয়েছে। এমন ঘটনা আমরা শুনি, মুখে মুরব্বীদের মুখে শুনি। দেখেছি কিনা জানি না, কিন্তু ধরেন আমরা যেভাবে শুনেছি মনে হয় যেন দেখেছি, বা অনেকে এখানে বয়োজ্যেষ্ঠ যারা আছেন দেখেছেন। যেহেতু দেখা, তখন ধরেন মোবাইলে এখনকার মতো ক্যামেরা যদি থাকতো তাহলে আমরা বলতাম যে হ্যাঁ আমরা দেখেছি। তাছাড়া এখানে কিন্তু আরেকটি বিষয়ে জানতে হবে, শুধু শিশুবেলায় কি তাকে সহযোগিতা করবে ওই আয়ুরেখা, দৈব সহযোগিতা করবে শিশুবেলায়, যৌবনকালে করবে না, বা বার্ধক্যে করবে না? করবে। তাহলে বার্ধক্যে কি বৃহস্পতির ক্ষেত্র থেকে রেখা এসে আয়ুরেখার সঙ্গে মিলিত হয়েছে কিনা? হয়নি। যখন হয়নি, তখন সেই বার্ধক্যে তাকে দৈব কে সহযোগিতা করবে, বা যৌবনে কে সহযোগিতা করবে? এখানে কিন্তু একটি বিশেষ প্রশ্ন থেকে যায়। তার আগে আমাদের একটু জানতে হবে, আয়ু রেখাকে আমরা যে বয়স নির্ণয় করি, দুইভাবে বয়স নির্ণয় করা যায়। 1 নম্বর হাতের দিকে আপনার লক্ষ্য করুন, মণিবন্ধন থেকে আয়ু রেখা যেখান থেকে উঠেছে তার মাঝ বরাবর একটি রেখা টানবো, মানে ভাগ করব। তারপর হচ্ছে আয়ু রেখার উৎপত্তি স্থল থেকে সেই মাঝ বরাবরের মাঝখানে আরেকটি রেখা টানবো, এবং লাস্টের দিকে মণিবন্ধের উপর থেকে সেই মাঝ বরাবরের মধ্যে আরেকটি ভাগ করব, মানে 4 ভাগ করলাম। প্রথম ভাগ হচ্ছে 30 বছর, পরের ভাগ হচ্ছে 60 বছর, তারপরের ভাগ হচ্ছে 90 বছর, তারপরের ভাগ 120 বছর। এইবার এর মাঝখানে আবার রেখা টেনে, এই 30, 0 থেকে 30 পর্যন্ত এর ভিতর যদি মাঝখানে রেখা টানি তাহলে 15 বছর হবে। এখন কথা হচ্ছে যে তাকে দৈব সহযোগিতা করবে, বা রাহু তাকে ওই দুর্ঘটনায় ফেলবে, অথবা যে তার শুক্র তাকে দুর্ঘটনায় ফেলবে, অথবা দেখা যাচ্ছে কেতু তাকে দুর্ঘটনায় ফেলবে, বা তাকে কেতু দৈবভাবে বাঁচাবে। আমরা কিন্তু জানি যে দৈব শক্তির কারক গ্রহ কেতু। তো যখন বৃহস্পতি কিনা সহযোগিতা করতে পারছে না আয়ুকে, তখন বাঁচাতে দৈবভাবে কিন্তু বৃহস্পতির অংশ যেই শেষ হচ্ছে, সেই কিন্তু কেতুর অংশ শুরু হয়ে যাচ্ছে। এই দৈব যখন আয়ু রেখা যখন শেষ দিকে আসছে, তখন কিন্তু চন্দ্র, চন্দ্র হচ্ছে মা। মা কোন মা? আপনার গর্ভধারিণী মা নয়, ধরণী মাতা সে সহযোগিতা করার জন্য রেডি থাকছে। তাহলে কি হলো? আয়ু রেখায় শিশুকালে বৃহস্পতি দৈব সহযোগিতা করছে, তার পরের অংশ বৃহস্পতি মানে দেবতাদের গুরু, দৈব নয়, দেবতাদের গুরু সহযোগিতা করছে। যখন সে বৃহস্পতির অংশ পার হচ্ছে, অর্থাৎ বয়স কত পর্যন্ত পার হচ্ছে, সেই পার হওয়ার পরে যখন কেতুর ক্ষেত্রে আসছে, তখন দৈব সহযোগিতা করছে। কেতুর ক্ষেত্র পার করে যখন চন্দ্রের ক্ষেত্রে আসছে, তখন ধরনী মাতার সহযোগিতা করছে। এইবার বামে যেগুলো রয়েছে, শিশুবেলায় রাহু, রাহু কোনো ক্রমেই শুভকারক নয়, সে নৈসর্গিক পাপ গ্রহ, যদিও কেতুও নৈসর্গিক পাপ গ্রহ,
কিন্তু কেতু নিষ্ক্রিয় রবি এবং দৈব শক্তির কারক, এটি মাথায় রাখতে হবে। তো সেটি দৈবের ফলই দেয়, অর্থাৎ আকস্মিক যদি কাউকে বাঁচিয়ে দেয়, সে একমাত্র কেতুই বাঁচাতে পারে। এইবার বামে রাহু থাকছে, নৈসর্গিক পাপ গ্রহ। সেই পাপ গ্রহ পার করার পরে শুক্র জীবনের, আপনার শরীরের যে সুখ, শরীরের যে শান্তি, শরীরের যে আনন্দ, শরীরের যে নিত্যরত যে মূর্তি বা মুহূর্তগুলো আপনারা দেখেন, সেটি দেয় শুক্র। এইবার কথা হচ্ছে, নৃত্য করতে করতে পড়ে গিয়ে পা ভাঙে না? স্টেজে পা ভাঙে না? ভাঙে, অনেকেরই ভাঙে। তো এই যে ঘটনাগুলো ঘটে, তখন কেন ঘটে? তখন কি হয়েছে, তার বয়স অনুপাতে হয় তার বামে রাহু ভাঙাবে, নচেৎ তার শুক্র ভাঙাবে। তাহলে রাহু যখন ভাঙাবে তখন সে বোঝে না, অল্প বয়স, বাল্য অবস্থা, বা 15 বছর বয়স, কত বছর বয়স। রাহুর ক্ষেত্রে যদি আপনারা বলেন, তাহলে দেখবেন যে 15 পার হলে আর রাহু থাকছে না। তো আমরা এই ক্ষেত্রে যে আয়ু বিচার করি, যে 15 বছর পার হলে, বা অনেকে 30 বছর পর্যন্ত ধরেন রাহুর ক্ষেত্র রয়েছে, তারপরে আর নেই। প্রত্যেকে প্রত্যেকে জায়গায় ভাঁজ করে করে দেখবেন, যে হাতটি এভাবে চাপ দিয়ে, বৃদ্ধাঙ্গুলিকে চাপ দিয়ে দেখবেন রাহুর ক্ষেত্র কোথায় গিয়ে অতিক্রম করছে, সেই ক্ষেত্র পর্যন্ত কত বছর হয়, সেইখানে নক করতে হবে। আবার আয়ু বিচারের আরেকটি পথ রয়েছে, যে আয়ু রেখাকে 8টি ভাগে ভাগ করবে। সহজভাবে 8টি ভাগে ভাগ করে রাহুর ক্ষেত্র থেকে রেখা টেনে এই তর্জনী এবং মধ্যমার মাঝখানে নিয়ে যাবেন। এভাবে আপনারা একটু এঁকে নেন। পরের যে ভাগ, সেই ভাগ থেকে মধ্যমা এবং অনামিকার মাঝে নিয়ে যাবেন। তারপরে যে বিন্দু, সেখান থেকে এক ভাগ থেকে কনিষ্ঠা এবং অনামিকার মাঝে নিয়ে যাবেন। তারপর ভাগ থেকে আপনার বুধের ক্ষেত্রে গোড়ায় নিয়ে যাবেন। তারপরের ভাগ থেকে মঙ্গলের ক্ষেত্রে গোড়ায় নিয়ে যাবেন। তারপরের ভাগ থেকে চন্দ্রের ক্ষেত্রে নিয়ে যাবেন। তারপরে ক্ষেত্রে চন্দ্রের মাঝামাঝি। প্রত্যেকটা ভাগ হচ্ছে 15 বছর। 8 ভাগ, 8 আর 4 12, অর্থাৎ 120 বছর। এভাবে ভাগ করে নিয়ে যাবে। তো এই ভাগ করার পরে তাহলে আরো সহজভাবে বুঝতে পারছি যে রাহু কোন পর্যন্ত, শুক্র কোন পর্যন্ত। আমরা যখন হাতের তখন কিন্তু আমরা 9টি গ্রহের অবস্থান আমরা দেখেছি বা চিনেছি, বা আমরা সেটাকে নোট করে নিয়েছি। আর সেই অনুযায়ী প্রত্যেকের হাতে এই জায়গাটি কিন্তু প্রত্যেকের অনুধাবন করতে হবে। শুধু মুখস্থ করলে জ্যোতিষ হবে না, শুধু সাধন করলে ভগবানকে পাওয়া যাবে না, এটি মাথায় রাখতে হবে। ওই যে ক্লাস শুরুর আগে এক ভদ্রবাবু বললেন যে ভিডিও অফ থাকে ভালো, কিন্তু হৃদয় যেন বা মন যেন অফ না থাকে। কথাটি আমার খুব ভালো লাগলো, যে ক্লাসে যুক্ত হব আর আমি চলে যাব বাড়িতে, কি রান্না হচ্ছে, কি খাওয়া হচ্ছে, যেহেতু বাড়ি বসে ক্লাস করছি, এমন কি ছেলে পেলে কি করছে, সেখানে গিয়ে দেখলাম, আবার এখানে ক্লাস করছি, এটি আমরা দুই জায়গায় দুই কাজই করলাম। কিন্তু মাথায় গিয়ে ওটি বই পড়ে নেব। কিন্তু বই পড়ে নেবেন, বই পড়ে আয়ুরেখার বিচার 10 পেজ পড়বেন, কিন্তু আসলে আয়ুরেখা বিচার করতে গিয়ে দেখবেন ওই ধরনের রেখা নেই। আপনার কি শিখবেন? আয়ুরেখায় শৃঙ্খল রয়েছে, এটি হবে। আয়ুরেখা খুব ডিপ রয়েছে, ওরে বাবা, হোয়াট তুমি, এই যে ডিপ, ডিপ আর লাইট, এটি কি ওই বই পড়ে মিথ্যয় রোল নাম্বার 44 মিউট করতে হবে? তো ডিপ আমরা কিভাবে বুঝবো? এটি বোঝার জন্য আমাদের পূর্বেই কিন্তু আমরা বলেছি যে মাদার রেখা হচ্ছে 4টি। একটি হচ্ছে আয়ু রেখা, শিরোরেখা, হৃদয় রেখা, আর ভাগ্য রেখা। এই 4টি মাদার রেখা, মানে মেইন রেখা। এই 4টি রেখা দিয়ে আমাদের বুঝতে হবে যে আয়ু রেখাটি বেশি ডিপ না বেশি ভাষা বা কম ডিপ, যে অন্য রেখা অপেক্ষা আয়ু রেখা বেশি ভিতরের দিকে ডিপ কিনা, বা অন্য রেখা থেকে আয়ু রেখা বেশি ভাসানো কিনা, এর উপর জরিপ করতে হবে। কিন্তু যদি ধরেন অন্য রেখার দিক তাকাইনি, শুধুমাত্র আয়ু রেখা আমরা 100 জন হাতের ভিতর যাচাই করলাম, তাহলে কারটি ডিপ আর কারটি ভাষা, এটি বোঝা যাবে না। কারণ ওই হাতের অন্য রেখার উপর যেহেতু 4টা মেইন নদী নদী প্রবাহিত হয়েছে, তো এই 4টি নদী প্রবাহিত হয়েছে, ওই 4টি নদীর উপর দেখে বুঝতে হবে কোন নদীটি বেশি ডিপ, এটি বুঝতে হবে।
তাছাড়া দেখুন, দৈব কিভাবে বাঁচায় আপনাদের বলেছি যে যাত্রাপথ দেখতে হবে। ওই যে বললাম আয়ুরেখাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে কেন, নিচের দিকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তাহলে উল্টো দিকে ঝুলিয়ে রাখা হয়েছে। যেদিন থেকে শিশু জন্মগ্রহণ করবে সেদিন থেকে তার কিন্তু আয়ু একদিন একদিন করে কমতে থাকবে। আমরা বলি তোমার আয়ু বাড়বে, অনেক বছর বাঁচবা, কিন্তু আয়ু বাড়ে না, আয়ু কিন্তু ক্ষয় হয়। যে এখানে বেশি বয়োজ্যেষ্ঠ তার কিন্তু মণিবন্ধ পর্যন্ত তার দূরত্ব কম আছে, মানে তার সামনের সময় আর কম পাচ্ছে। আর যে কম বয়স্ক সে সামনের সময় বেশি পাচ্ছে। এবার কথা হচ্ছে, কম বয়স্ক লোক কি মারা যাচ্ছে না? শিশু মানুষ মারা যাচ্ছে না? আবার শৈশবে মারা যাচ্ছে না, কৈশোরে মারা যাচ্ছে না, যৌবনে মারা যাচ্ছে না? আর বার্ধক্য তো পরের কথা। তাহলে আয়ুরেখা রয়েছে এমন লোকও কিন্তু মারা যাচ্ছে। আবার আয়ুরেখা নেই, তাই আমরা বলছি যে আয়ুরেখা নেই, তোমার আয়ু আর বেশি দিন নেই, অর্থাৎ তুমি অল্প বয়সে মারা যাবে। তাহলে এই যে আয়ুরেখা নেই বলে তুমি অল্প বয়সে মারা যাবে, আর আয়ুরেখা আছে তারপরেও কিন্তু মানুষ অল্প বয়সে মারা যাচ্ছে, এটি আমরা কিভাবে বের করব? সেটি বের করতে গেলে কি ওই আয়ুরেখায় জব দেখবো, তিল দেখবো, ছেদ দেখবো? আরে আয়ুরেখায় ছেদ রয়েছে, সেও তো দীর্ঘায়ু পাচ্ছে, এমন তো ঘটছে। তাহলে কোন দিক থেকে সেই ব্যক্তি আঘাতটি পাবে, কোন আঘাতে তার এই জীবনের সমাপ্তি ঘটবে? দেখুন, আয়ুর ক্ষেত্রে সেই মহিষী নারী খনা বলেছেন, পলকে আয়ু 12 দিন। চোখের একটা পলক দিতে যে সময়টুকু লাগে ততটুকুর আয়ু হচ্ছে 12 দিন। তাহলে একটা মানুষ জীবনে যতবার পলক দেবে সেই গুণ 12 দিয়ে সেটা তার আয়ু। তো এই পলক, যে পলকে আয়ু 12 দিন, ওটা চোখের পলক নয়। স্যার বলল চোখের পলক দিতে যে সময় লাগে সেই সময় গুণ 12 দিন, কিন্তু না, পলক বলতে পল, যে পল কিনা তৈরি হয় নক্ষত্র থেকে, রাশি থেকে মানে রাশি থেকে নক্ষত্র, নক্ষত্র থেকে যত এই গণ বর্ণ জাতি নারী পল সব কিন্তু ওই সময়, অর্থাৎ সময় হচ্ছে পল। তো সেই পলকে আমরা জানি দণ্ড, পল, বিপল, যেটি আরো সহজে বাংলায়, ইংরেজিতে বলে ঘন্টা, মিনিট, সেকেন্ড, আর বাংলায় বলা হয় দণ্ড, পল আর বিপল। তো ওই যে দণ্ডের পরে পল, মানে দণ্ড হচ্ছে ঘন্টা, পল হচ্ছে মিনিট, আর বিপল হচ্ছে সেকেন্ড, কিন্তু মিনিট নয়। ওই যে 60 দণ্ডে 1 মিনিট। তো ওইখানে কিন্তু ঘন্টার সঙ্গে অহোরাত্র মানে 60 দণ্ড সমান অহোরাত্র 24 ঘন্টা। তাহলে আড়াই দণ্ড সমান হচ্ছে 1 ঘন্টা। তাহলে 60 দণ্ড মানে 60 মিনিট নয়। এটি দণ্ড পল বিপলের ক্লাস হবে, তখন আপনাদের এটি বুঝিয়ে দেওয়া হবে। তো অহোরাত্র 24 ঘন্টাকে 60 দণ্ড করা হয়েছে, তাহলে কিন্তু মিনিটে আর থাকছে না। এইবার ওই 60 দণ্ডের 1 দণ্ডকে আবার ভাগ করে পল করা হয়েছে, সেই পলের 1 পল সমান 12 দিন আয়ু। তাহলে সেটি নির্ণয় করেছে পল দিয়ে, অর্থাৎ সময় দিয়ে। আবার আমরা মাদার অ্যাস্ট্রোলজি, যে ভেদিক অ্যাস্ট্রোলজি, সেটি থেকে আমরা কি করি, লগ্নের অষ্টম ভাব, অষ্টম ভাব থেকে আয়ু বিচার করি। তো আজ তুলা লগ্নে ক্লাস শুরু হয়েছে। অষ্টম ভাব অধিপতি শুক্র। তো আপনারা জানেন তুলা লগ্ন সাপেক্ষে কোন গ্রহ পাপ, কোন গ্রহ শুভ, কোন গ্রহ রাজযোগের ফল দেয়, এটি আপনারা জানেন। কিন্তু যে কোনো লগ্নের অষ্টম ভাব থেকে আমরা আয়ু বিচার করি। তো অষ্টম ভাব থেকে আয়ু বিচার করি, দেখুন আজ আয়ুর ক্লাস হচ্ছে, অষ্টমে গিয়ে শুক্র পড়েছে। তাহলে সেই শুক্রর ক্ষেত্র পেঁচিয়েই কিন্তু আয়ু রেখা থাকছে, অন্য জায়গা থেকে কিন্তু আয়ু রেখা থাকছে না। তাহলে এই শুক্রের ত্রুটিগুলো, যে ত্রুটি বা শুভ, এটি আমরা কিভাবে বের করব? তখন কিন্তু যেতে হবে আয়ুরেখার উৎপত্তি স্থল থেকে বিচার করতে হবে। বামে রয়েছে আমার রাহু, তাহলে বামে রাহু রয়েছে, রাহু 3টি রাশিকে সঙ্গে নিয়ে আছে। কোন কোন রাশি আপনারা তো জানেন নিশ্চয়ই, যে রাহু হচ্ছে আদ্রা নক্ষত্র, অর্থাৎ 6 নম্বর নক্ষত্র রাহু নিয়ে আছে। তাহলে আদ্রা, আদ্রা হচ্ছে মিথুন রাশির আদ্রা নক্ষত্র। মিথুন রাশি, সূর্য যখন মিথুন রাশির আদ্রা নক্ষত্রে প্রবেশ করে তখন ধরণী মাতা কি হয়, অম্বুবাসী হয়, কিসে, ঋতুবতী হয়। আয়ুর কত সূত্র দেখুন, ভেবে দেখুন।
সূর্যের মিথুন রাশি আদ্রা নক্ষত্রের প্রথম পাদ হচ্ছে অম্বুবাসী, সেটি কিন্তু হয়ে আসছে। 6-এর সাথে 9 যোগ করেন, 9 আর 6 15, 15 নম্বর নক্ষত্র হচ্ছে স্বাতী, যেটি তুলা রাশিতে পড়েছে। তো 15 নম্বর নক্ষত্র স্বাতী তুলা রাশিতে পড়েছে, তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্র। সেই শুক্রর ক্ষেত্র থেকে কিন্তু আপনাকে ওই আয়ু রেখা বয়ে যাচ্ছে। এইবার 15 আর 9, 15 + 25, 24 নম্বর নক্ষত্র। 24 নম্বর নক্ষত্র কোনটা পড়ে? না, শতবিশা। শতভিসার অধিপতি রাহু। সে কিনা শনির গৃহে বা কুম্ভ রাশিতে গিয়ে মূল ত্রিকোণে আনন্দময় স্থানে আছে। ওই যে অন্তিম কালে আনন্দময় অবস্থানে রয়েছে, এটি অনুধাবন করতে হবে যে মধ্য বয়স হচ্ছে আপনার স্বাতী নক্ষত্র, পৌরাবস্থা হচ্ছে তার ওই শতভিসা নক্ষত্র। তো পৌরাবস্থায় সে কুম্ভ রাশি, তার মূল ত্রিকোণ, অর্থাৎ রাহুর মূল ত্রিকোণ আনন্দময় গৃহ। শেষ সময় ওই যে মণিবন্ধের গোড়ায় যে রেখা হয়েছে, ওটি আনন্দ দিয়ে তাকে কিন্তু শেষ মুহূর্তে ঠেকায়। ওই বৃদ্ধ ব্যক্তিকে লাঠি ধরিয়ে দেয়, লাঠি দিয়ে হাঁটো, বা ধরুন তাকে আহ কেউ ধরে হাঁটায়, বা ছেলে মেয়ে পাশে থাকে, কেউ না কেউ পাশে থাকে। এই যে পাশে থাকে, কে রাখায়? ওই রাহু আনন্দিত হয়, তাই না সে রাখে। আর মাঝের 16 নম্বর যেটি তুলা রাশিতে পড়েছে, 16 না কত, 15 নম্বর যেটি তুলা রাশিতে পড়েছে, ওটি যৌবনকালে যার যার সঙ্গী সহযোগিতা করে। অর্থাৎ রাহুর ও শিশুকাল, রাহুর যৌবনকাল, রাহুর পৌরকালও কিন্তু রয়েছে। কাল যদি আমরা না বুঝি, তখন কিন্তু আমরা ওই ক্ষেত্রগত অশুভত্ব কিন্তু বুঝবো না। অর্থাৎ রাহুর শিশুকালে বুদ্ধি শিখাবে, মানে মিথুন রাশিতে পড়েছে, উম, বলবে বাবা, বলবে মা, বলবে ঠাকুর, বলবে এই, মানে শিখাবে, শিক্ষা। যখন যৌবনে রাহু যখন 15 নম্বর নক্ষত্রে যাচ্ছে, তখন শিখাবে, বলবো ওই একে অপরের তখন বন্ধু নির্বাচন করবে, আই লাভ ইউ, এইসব শেখাবে। কারণ শুক্র তাকে তখন বন্ধু জোটাবে, সুখ খুঁজাবে। এইবার পৌরাবস্থায় নৃত্য শিখাবে। কোন নৃত্য? দৈবকে আরাধনা শিখাবে, অর্থাৎ দৈবের নৃত্য শিখাবে। এই করে কিন্তু জীবন পার করবে। তারপরের অংশ যখন আমরা আসবো শুক্র, রাহু পার হয়ে শুক্র, এখানেও দেখতে হবে ভরণী নক্ষত্র শুক্র। তো ভরণী নক্ষত্র 2 নম্বর নক্ষত্র, মেষ রাশি, মনোবল কারক। তার অধিপতি মানে শুক্র, অধিদেবতা কোন দেবতার সহযোগিতা করছে তখন ওই বুঝে আসতে হবে প্রতীকের মধ্যে। আপনারা নক্ষত্রের যদি বৈশিষ্ট্য পড়ে থাকেন তাহলে প্রত্যেকেই জানবেন। তখন সেই শুক্র ভরণী নক্ষত্র মেষ, অর্থাৎ শক্তি সামর্থ্য ধৈর্যের কারক, সে তখন নিজেও পায়ে দাঁড়াতে আরম্ভ করবে। বাহ, খুব সুন্দর। এইবার 9-এর সঙ্গে যখন 11 যাবে পূর্ব ফল্গুনী, তখন সে যশের দিকে ছুটবে। কেন? কারণ তার সিংহ রাশিতে পড়েছে। সে তার চাইবে যে আমি স্কুলে ফার্স্ট হই, বা কলেজে ফার্স্ট হই, বা আমি মেডিকেল পড়ি, মেডিকেলে চান্স পাই, বা আমি ইঞ্জিনিয়ারিং এ চান্স পাই। পরের অংশ 11 আর 9, 20 নম্বর। 20 নম্বর কি একটু নাম বলে দেন? 20 নম্বর নক্ষত্র পূর্ব আষাঢ়। পূর্বাষাঢ়া। তো পূর্বাষাঢ়া ধনু, দুর্ঘটনা। ধনু রাশি, বৃহস্পতির ক্ষেত্র। তো যখন বৃহস্পতির ক্ষেত্রে যাচ্ছে, তখন কিন্তু ওই দৈব তাকে, দেবগুরু তাকে কিন্তু ওই দীক্ষা নেওয়াচ্ছে। বা সব শিক্ষার শেষ শিক্ষা হচ্ছে দীক্ষা শিক্ষা। মানে কি? লেখাপড়া শেষ করে দীক্ষা নেওয়া। আবার অনেকে ছোটবেলায় পৈতা টৈতা নিচ্ছে, নিয়ে সেখান থেকেই ধর্মীয় শিক্ষা নিয়ে শুরু করে দিয়েছে। কিন্তু ওখান থেকে কিন্তু প্রকৃত দীক্ষাটা এই শুক্র কিন্তু দিয়ে দিচ্ছে। এভাবে যদি আমরা বাম সাইডটা দেখি, তাহলে বাম সাইডটা আমরা দেখলাম। এবার যদি ডান সাইডটা দেখি, আয়ুরেখার ডান সাইড, তাহলে ডান সাইডে প্রথম বৃহস্পতি। তাহলে বৃহস্পতির ক্ষেত্র, এটা নিয়ে আর আলোচনা করার দরকার আছে? পারবেন আপনারা? বৃহস্পতির ক্ষেত্র প্রথম হচ্ছে 7 নম্বর পুনর্বসু নক্ষত্র, সে বুদ্ধি। তাহলে ওই যে বৃহস্পতি প্রথম জীবনে বুদ্ধি দেবে। তারপরে 9 আর 7 16, 16 নম্বর বিশাখা, বিশাখায় এসে সুখ দেবে, মানে প্রেম, প্রীতি, সম্ভোগ, রতি, শক্তি, সুখ।
যার জন্য যৌবনত্ব পায় মানুষ। শিশুকালে তো আর যৌবনত্ব পায় না, ওই যৌবনে গিয়ে যৌবনত্ব পায়। তো বৃহস্পতির মাঝের অংশ যৌবনত্ব দেয়। এইবার 16-25 নাম্বার নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ। সেটি বৃহস্পতি গিয়ে তাকে সেই ধর্মের পথে টেনে নেয় আবার। তাহলে এই কোন পার্ট? প্রথম বৃহস্পতির পার্ট হচ্ছে বুদ্ধি দিয়ে তার আয়ুর বিপর্যয় দূর করবে, যে তুমি ওইদিকে যেও না, আগুনে হাত দিও না, তাহলে হাত পুড়ে যাবে। সাঁতার জানো না, তুমি নদীতে নেমো না, ডুবে যাবে। এটি কে দেয়? মানে ওই বিবেক কে কে বলে? ওটি শিখায় কে? ওই দৈব শিখায়। আবার পরের যখন 16 নাম্বারে আসি, তখন তার জীবন সঙ্গী শিখায় বা তার ওই বন্ধু শিখায়, সুখ শিখায়। তখন কিসে আছে সুখ আর কোথায় আছে দুঃখ, দুঃখকে তুমি দূর করো, সুখটাকে গ্রহণ করো, এটি শিখায়। সেটি মাঝের অংশে। যখন তার পরের অংশ 25 নাম্বারে চলে যায়, নাম হচ্ছে পূর্ব ভাদ্রপদ, তখন কিন্তু পূর্ব ভাদ্রপদের এক পা পড়েছে যে কুম্ভে, নাকি পূর্ব ভাদ্রপদে না, হ্যাঁ, এক পা পড়েছে কুম্ভে, এক পা পড়েছে ইয়েতে, সরি, ওই মিনে। আবার ধরুন বিশাখারও কিন্তু এক পা তুলায় পড়েছে, এক পা বৃশ্চিকে পড়েছে। আপনাদের বলেছিলাম যে কম্পাস রাখতে আগামী হাতের ক্লাসে। কেন? ওই যে কম্পাস, এই যে দুই পা নক্ষত্র দুই জায়গায় পড়েছে। কি বললাম আমরা? বৃহস্পতির নক্ষত্র। তো বৃহস্পতির পুনর্বসু সেটি মিথুন রাশিতে যেমন পড়েছে 10 ডিগ্রি পর্যন্ত, আবার কর্কট রাশিতে পড়েছে 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত। তাহলে এই যে একটি মানুষ পা ফাঁকা করে দাঁড়িয়েছে, কখনো বেশি ফাঁকা করছে একদিকে, একদিকে কম ফাঁকা করেছে, তাহলে লোকটির দাঁড়ানোর মধ্যে যে পার্থক্য। যেমন আমরা দোলযন্ত্র, দোলযন্ত্রের কথা বলেছিলাম, যে একটি ভারী বস্তুকে একটি সুতা দ্বারা ঝুলিয়ে দিলে সুতার সহ ভারী বস্তুটি যদি বিনা বাধায় এদিক ওদিক দোলে, তাহলে ওই সেই যতটুকু দোলে ওটি হচ্ছে তার ভর, নাকি যেন ওই দোলের, মানে যারা ফিজিক্সের ছাত্র তারা বুঝতে পারবে। তো সেটি হচ্ছে দোলযন্ত্র, ওইটুকু হচ্ছে দোলের গতি। তো তদনুরূপ এই যে রেখাটি রাহুর ক্ষেত্র থেকে উঠছে, কম্পাসের কথা কেন হলো? ওই যে বৃহস্পতির ক্ষেত্র থেকে যে নক্ষত্রটি পেয়েছে, ওই নক্ষত্রটি কিন্তু পুনর্বসু নক্ষত্র, মিথুনের 10 ডিগ্রি আর কর্কটের 3 ডিগ্রি 20 মিনিট। তাহলে মিথুনের 10 ডিগ্রি দেবে বুদ্ধি, আর কর্কটের 3 ডিগ্রি 20 দেবে চলমান, মানে বুদ্ধি শিখায়, বলবে তুমি এবার যাও। তাহলে কি? বা ধরেন কর্কটের 3 ডিগ্রি 20 মিনিট মমত্ব, তাহলে আগে শিখিয়ে পরে মমত্ব শিক্ষা দিয়ে তারপরে বলবে তুমি যাত্রা করো। তাই তো করবে নাকি? ঠিক তদনুরূপ অনুধাবন করতে হবে যে পরবর্তী বৃহস্পতি 7 9 7 16, 16 মানে বিশাখার 10 ডিগ্রি, এইবার 3 ডিগ্রি হচ্ছে ওই, বাকি 3 ডিগ্রি 20 মিনিট হচ্ছে বৃশ্চিকের। তো এই যে তুলা আর বৃশ্চিক, ওই যে সুখ শিখাবে, আরে সুখ শিখাতে যে চড় থাপ্পড়ও শিখাবে। কারণ হচ্ছে তুমি আমাকে কম ভালোবাসো, দুজনে মিলে মারামারি, দুজনে মিলে কাদা খোঁচাখুচি, দুজনে মিলে এই যে ঠুনঠুনানি, এগুলো যদি না হয় তাহলে ভালোবাসা দৃঢ় হবে কি করে? আবার লাস্টের অংশে যখন চলে যাচ্ছি, তখন কি হচ্ছে? পূর্ব ভাদ্রপদে 3 ডিগ্রি পাচ্ছে বৃহস্পতির অংশ, আর 10 ডিগ্রি পাচ্ছে হচ্ছে শনির অংশ। তাহলে শনির ক্ষেত্রগত অংশ দেবে কষ্ট, তারপরে দেবে মুক্তি। ওই শিশুবেলায় না কাঁদলে যেমন মা দুধ দেয় না, ঠিক তদনুরূপ কষ্ট না পাইলে জীবন সঙ্গী বলুন আর ছেলে বলুন আর মেয়ে বলুন আর নাতি বলুন পুতি বলুন, আপনি কষ্ট না পেলে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ছাড়া আপনার পাশে কিন্তু আসবে না। বড় জোরে এসে ওই খাবারটুকু দিয়ে যেতে পারে। দুনিয়া পাল্টানো শুরু করেছে, আপনার পাশে এসে কিন্তু আপনার ওই নাতিপুতি ছেলে মেয়ে সর্বক্ষণ যে ওই মাথা টিপে দেবে, এই করে দেবে, ওই অসুস্থ হলে, সুস্থ থাকলে তো আর দেবে না। তাহলে আয়ুর ক্ষেত্রে যে গ্রহ ভিতর দিয়ে যাত্রা করেছে, সেই গ্রহ যে নক্ষত্রকে সঙ্গে নিয়ে বসে আছে, তার চরিত্র যেখানে প্রতিফলিত হবে, সেই বয়সে সে সেই দিকে সহযোগিতা করে। দেখা যাচ্ছে একটি লোক লঞ্চ ডুবেছে, তার বন্ধু বাঁচিয়েছে, আবার ওই লঞ্চে একটি লঞ্চ ডুবেছে, তার মা বাঁচিয়েছে, আবার আর এক লঞ্চে তার মা ডুবে গেছে, তার বাবা বাঁচিয়েছে, মানে স্ত্রী ডুবে গেছে, স্বামী বাঁচিয়েছে। এই যে কেন ব্যতিক্রম কেন?
তার ব্যতিক্রমে সঙ্গী থাকে। সঙ্গী কেন থাকে? সবার বয়স কি এক? ওই যে আমরা বই পড়ে কি শিখবো, আয়ু রেখা এখান থেকে উঠেছে, এই বয়সে হচ্ছে তোমার দুর্ঘটনা হবে। এই বেটা, দুর্ঘটনা কোন দিক থেকে হবে? এইবার পরের বয়সে তোমার সুখ হবে, এই বয়সে বাড়ি হবে, গাড়ি হবে। বাড়ি করতে গিয়ে তোমার হয়তো ওখানে বিদ্যুতের স্পৃষ্ট হতে পারো, বা হয়তো মাথার পর একখানি ইট লাগতে পারে, বা হয়তো হাতুড়ি পিটাতে যে ছেঁচা লাগতে পারে, এই ইত্যাদি সেতাদি। কিন্তু হাতুড়ির ছেঁচা, বিদ্যুতের শক, বা ধরুন আপনার হয়তো পড়ে গিয়ে আপনার ভঙ্গন, সেটি কে করাবে? এবার কেতু উচ্চস্থান থেকে পতন ঘটায়, বৃহস্পতি মস্তিষ্কে এবং কোমরে আঘাত দেয়, রাহু বাম অঙ্গকে আঘাত দেয়, কেতু ডান অঙ্গকে আঘাত দেয়। তাহলে কোন অঙ্গে তার আয়ু রেখায় আঘাত দেবে? 60তম ক্লাস করতে করতে আপনারা যে এগুলো শিখে যাবেন। কিন্তু অনুধাবন করার জন্য এই আয়ু রেখার আপনারা অনেকেই বলবেন যে স্যার এত বক বক করেন, আয়ু রেখা শিখাবেন, ও 10 পৃষ্ঠা রয়েছে, ওর ভিতর দিয়ে কয়েকটা জিনিস, শৃঙ্খল থাকলে কি হয়, কাটা থাকলে কি হয়, তিল থাকলে কি হয়, এইগুলোই তো আমাদের দরকার। স্যার আপনি এগুলো না শিখায় আপনি নিয়ে আসতেছেন কোন পথে যাত্রা করছে, মানে কঠিন থেকে কঠিনতর করছে। কিন্তু এটি যদি অনুধাবন করা যায়, আর সঙ্গে যদি একটি বই পড়া যায়, তাহলে দেখবেন যে কোন পথটি সরল বা কোন পথটি সোজা, এটি আপনাদের বুঝতে হবে। এবার কেতুর ক্ষেত্রে চলে আসেন। 1 নম্বর নক্ষত্র কেতু, অশ্বিনী। অশ্বিনীর কি প্রতীক কি? সব নক্ষত্রের প্রতীক কি আপনারা জানেন? অনেকে তো নক্ষত্র নিয়ে লিখেছেন দেখেছি। তাহলে সেই অশ্বিনী অশ্বিনী কুমার অশ্বিনী নক্ষত্রের প্রতীক তো সে 1 নম্বর নক্ষত্র মঙ্গলের ক্ষেত্র। তাহলে মঙ্গলের সূর্য, বীর্য, ঐশ্বর্য, রাগ, জেদ, ক্রোধ, আগুন, বিদ্যুৎ, এগুলো তো সে তো ভূমিপুত্র, আবার সে অগ্নিকারক গ্রহ মঙ্গল। তাহলে সেই মঙ্গলের ক্ষেত্রগত অশ্বিনী নক্ষত্র। পরবর্তী মঘা নক্ষত্র 10, সেটি যশ কারক। রবি, সেটাও কিন্তু অগ্নিকারক, কারণ সূর্য কিন্তু ওই যে মহাকাশে সূর্য কত লক্ষ তাপমাত্রা, কত লক্ষ না কত কোটি ডিগ্রি তাপমাত্রা নিয়ে সে ওইখানে সূর্য ঘোরে। যে সূর্যের আমরা ভূগোল দ্বারা পড়েছি, ওই সূর্যের থেকে এক বিন্দু ওই যদি আগুনের কণা ছুটে আসে, সেটি ছুটে পৃথিবী পৃষ্ঠে যদি এসে পড়ে, পৃথিবীকে ধ্বংস করতে পারে, পুড়িয়ে দিতে পারে। কিন্তু আসে না। কেন আসে না? এটা তো আমরা জানি যে ওই বায়ুমণ্ডলের এক একটা স্তর রয়েছে, সেই স্তরে বাধা পড়ে। যেখানে আমরা জানি না যে বায়ুমণ্ডলে গেলে শূন্যে ভেসে থাকে, যেখানে আমরা ওই মহাকাশে স্যাটেলাইট পাঠাই, বিভিন্ন কিছু পাঠাই, ওখানে যে পড়ে থাকে, কিভাবে পড়ে থাকে? ওখানে কি বাঁশ দিয়ে খুঁটি দিয়ে দেয়? না। ওই বায়ুমণ্ডলের বাধার কারণে আমরা নিচের থেকে ঢিল ছুড়লে আবার নিচেই পড়ে আসি। তাহলে সূর্য থেকে ওই যে ইয়েটা বের হচ্ছে, ওটা নিচেই কেন পড়ছে না? ওই বায়ুমণ্ডলের কারণে পড়ছে না। এটি অনেক রহস্য, সৃষ্টির রহস্য, আরো 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 ভূগোল পড়তে হবে। তাহলে জ্যোতিষ শিখতে গেলে যদি আমার কেমিস্ট্রি পড়তে হয়, জ্যোতিষ শিখতে গেলে যদি ভূগোল পড়তে হয়, জ্যোতিষ শিখতে গেলে একটু আগে স্যার বললো যে দোল যন্ত্র পড়তে হয়, সেটি হচ্ছে পদার্থে, তাহলে ধুর, ওর থেকে জ্যোতিষ শাস্ত্র বাদ দিয়ে আমি ওইগুলো পড়ে আরো বরং ফিজিশিয়ান হই, কেমিস্ট হই, বা ধরেন ওই অ্যাস্ট্রোনমি হই, বা ভূগোল শিখে আমরা এইগুলো হই। কোন দরকার এই জ্যোতিষ শিখার? ভিখারির পেশা, দরকার নেই তো। কিন্তু অনুধাবন করতে ওগুলো দরকার। এই জন্য সব শিক্ষার শেষ শিক্ষা হচ্ছে জ্যোতিষ শিক্ষা। যখন মানুষ সব দিকে শিক্ষা শেষ করে আসবে, তখন দেবে জ্যোতিষ শিক্ষা। তখন হচ্ছে আপনার ওই কাব্য, ব্যাকরণ, স্মৃতি, পুরাণ, পৌরোহিত্য, আয়ুর্বেদ, বা এই জ্যোতিষ, এগুলো তখন এটি দীক্ষার মতো। আসি এবার, যখন কেতুর ওই 10 নম্বর নক্ষত্র দিয়ে অতিক্রম করছে, তখন সেটি রবি। আর 10-এর পরে যখন 19-এ যাচ্ছে, তখন মূলা বৃহস্পতি। তো এই যে রবি আর বৃহস্পতি আর মঙ্গল, এই তিনজনের ভিতর দিয়ে আয়ুরেখার পরের অংশ চলছে। তাহলে একটি অংশ তার শক্ত সামর্থ্য হওয়া, এই তুই সব সোজা হয়ে হাঁটতে পারিস না, ডবট করে পড়ে গেলি, তার মানে কি? কেতুর অশ্বিনী নক্ষত্র মানে তোমাকে উল্টে কথা শোনাবে। এইবার সিংহের মঘা নক্ষত্র বলবে যে তুমি ভুল করেছো, তুমি তো বোঝো যে এইভাবে চলতে হয়, তুমি তো বোঝো যে ওভার লোডিং হয়ে যাচ্ছে, এই লঞ্চটায় উঠো না, তুমি তো বোঝো, তোমার পাশে শিক্ষাগুরু, দীক্ষাগুরু সব গুরু রয়েছে,
তোমাকে বুদ্ধি দেওয়ার লোক রয়েছে, এমনকি তোমাকে যশকারক, সেখানে রয়েছে সেই নিষ্ক্রিয় রবি আর সক্রিয় রবি দুজনের মিলন ঘটেছে। আর যখন 19 মূলা, তখন দৈব সহযোগিতা করবে। ঠিক তদনুরূপ আয়ুরেখা যখন শেষ আসবে, তখন চন্দ্রক্ষেত্রে যখন পড়বে, ডাইনে যখন চন্দ্র পড়বে, তখন চন্দ্রের নক্ষত্র হচ্ছে আমার রোহিণী। রোহিণী হচ্ছে চন্দ্রের সেই জন্ম নক্ষত্র, যেটি সব থেকে প্রিয় নক্ষত্র আর কি রোহিণী, সেটি বৃষ রাশিতে পড়েছে। তো বৃষ রাশিতে সুখ, সুখ কি ওই যে শিশু কথা বলতে পারে না সে কি সুখ বোঝে নাকি? তাহলে সুখ তো তাকে একটু দেরিতে বোঝাতে। তাহলে ওই চন্দ্রের ক্ষেত্রে আসলে প্রকৃত সুখ উপলব্ধি করে মানুষ যখন শিশুবেলায় জন্মগ্রহণ করার পরে কথা শেখ সময় মতো খা মারি, মার মারধর খেয়ে দয়ে, তারপরে খাওয়া দাওয়া শিখে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো রাখবে। এইবার যখন শৈশবে পড়বে, স্কুলে যা পড়াশোনা করতে থাক, এই করতে করতে তাকে ঘা গুঁতো দিয়ে ভালো রেজাল্ট করাতে হবে, এ করাতে হবে, সে করাতে হবে, ওর পিছনে দৌড়াতে হবে। যৌবনেও হচ্ছে ভালো বৌমা দেখতে হবে বা ভালো জামাই দেখতে হবে, দেখে তারপরে তাকে বিবাহ দিতে হবে। তারপরে এসে যে সে চাকরি করবে, তাকে বা ব্যবসা করবে, ইনকাম করবে, সে বাড়ি করবে, বাড়ি করে বাড়ির ছাদে বসে এইবার গুড়গুড়ি টানবে নিচের থেকে। শ্রমিক কর্মচারী মিত্র ভৃত্য উজির নাজির এরা ধরিয়ে দেবে, উপরে বসে গুড়গুড়ি টানবে ইজি চেয়ারে পরে শুয়ে। এটাই তো সুখ, যার জন্য বিশেষ সুখ, ওই সেই সুখটা নিয়ে আসবে, মমত্বর সুখ। পরবর্তী যখন ওই সুখকে অতিক্রম করব, রোহিণীর পরে 9 13 নম্বর নক্ষত্র যে পড়ে কোনটা, 13 13, উত্তর ফল্গুনী, হস্তা। হস্তা। হস্তা নক্ষত্র বুধ, তখন বুধ, তখন শুভ বুদ্ধির উদয় হবে। দূর জীবনে কি করলাম আর কি পেলাম, আর একটু যদি ভালো পড়াশোনা করতাম আমি এই হতাম, ওই বিবেকটা জাগ্রত করবে কিন্তু বুধ। যে আরেকটু যদি আমি ভালো জ্যোতিষ শিখতাম তাহলে আরো কিছু বেশি ইনকাম করতে পারতাম, বেশি ভক্তবৃন্দ হতো, আমার মৃত্যুর সময় নিয়ে যেত। এই ভাবনাটা কিন্তু ওই চন্দ্র মমত্ব দিয়ে নিয়ে আসবে, বুদ্ধির মমত্ব দিয়ে। আর লাস্টে কত নাম্বার, 13, 13-র পরে 13 10 23 22, 22 শ্রবণা, শ্রবণা শ্রবণা। 22। শ্রবণা। ওই যে শনি এ করবে যোগী, এই যে রত্নবাহু বলরাম দাস বা নারায়ণ চক্রবর্তী, ইন্দ্রাসের জীবনকে কিসে দিয়েছে? নারায়ণ বাবু দিয়েছেন যে ওই সেই মন্দিরের পূজা করতে করতে, সেই মহাপ্রভুর নাম নিতে নিতে, বা এই যে রত্নবাহু বলরাম দাস, সেই মহাপ্রভুর নাম নিতে নিতে আমি যেন তার মধ্য দিয়ে জীবের সেবা করে আমি যেন ভবতরী পার করতে পারি। অর্থাৎ শনি যোগ সাধনা একাগ্রতার মালিক। তো চন্দ্রের ভিতর দিয়ে আয়ুরেখা প্রবেশ করছে, কিন্তু শনি কিন্তু শিক্ষা দিয়ে দিচ্ছে যে তুমি কি করবা, কোন সময় কি করবা। বুঝতে পারছেন? এখন কি আমরা বলবো যে আয়ুরেখার এই মাথায় এসে মণিবন্ধে এসে জপ চিহ্ন হয়েছে, ওরে বাবা তুমি অনেক বড় হবা, এখানে মৎস্য চিহ্ন হয়েছে তুমি অনেক বড় হবা, মাছ কি তোমার আয়ুরেখার পেটের মধ্যে আঘাত থেকে ঢুকবে? তোমার শেষ বয়সে এসে মাছ এসে হাতে ঢুকলে কি হবে? সেটি ভাগ্য রেখার গোড়ায় মৎস্য চিহ্ন থাকলে, হ্যাঁ এটি বলা যাবে যে ভাগ্য উপরের দিকে উঠছে, সাথে তাকে ভাগ্য উঠাচ্ছে। আয়ু কিন্তু উঠাবে না, বরং মাছ যদি ঢুকেই যায় বুড়ো বয়সে, বুড়ো বয়সে মানুষ বৈরাগ্য শেখে, তখন মাছ ঢুকে গেলে বিপদ আছে কিন্তু। তখন বলে যে তোমার অমুক ইয়ে বেড়ে গেছে, কি শরীরে কি বেড়ে গেছে, তৈলাক্ত মাছ খেও না তুমি, কোলেস্টেরল, কোলেস্টেরল বেড়ে গেছে। বা ইয়ে খেও না, তখন তোমার সামুদ্রিক মাছ খাওয়া যাবে না, তুমি শোলটা কি বোয়াল পাঙ্গাস খেতে পারবা না। এই যে তখন তো মাছকে আরো নিষেধ করে দেওয়া হয়, তখন আর মাছ চিহ্ন এসে আর লাভ নেই। কিন্তু মাছ নয়, ওখানে আরো ভালো ভালো রেখা গিয়ে সহযোগিতা করবে, সেটি আমরা আসবো। তার আগে আমাদের নীরজ স্যার, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আজকে জেকে দেব স্যার নেই, তো আমাদের টিটু দাস স্যার নেই না, নেই। আহ, নীরজ স্যার, স্যার, শুভ সকাল। আয়ুরেখা নিয়ে একটু আমি আমাদের আসলে আপনার শিক্ষার্থীরা কিছু জানতে চাচ্ছেন। আমার কাছে মনে হচ্ছে স্যার আমরা আহ, আজকে এই অডিয়েন্সে যারা আছেন স্যার, এরা খুবই ভাগ্যবান
নিত্য নতুন ইয়েগুলো পাচ্ছেন ওনারা। যেমন আয়ুরেখা নিয়ে চমৎকার একটা বিশ্লেষণ আমি যেটা দেখলাম, আমি এতক্ষণ সেটা অনুভব করার চেষ্টা করছি। আপনি যে উপমাটা দিলেন, বিশেষ করে রাহুর ক্ষেত্র থেকে এই 30 বছর রাহু যেটা কন্ট্রোল করতেছে, সেইখানে আমি একটা জিনিস খেয়াল করলাম স্যার ভালো করে। সেটা হচ্ছে প্রথম রাহু মিথুন নক্ষত্র, রাহু নক্ষত্র মিথুন রাশিতে পড়তেছে, মিথুন রাশির অধিপতি বুধ, যেটা আমাদের শৈশব। যখন রাহু শৈশবে রান করে বা লিড দেয়, বুধের প্রভাব তার ভিতর থাকে। সেই ক্ষেত্রে আমরা যদি কালপুরুষের রাশি চক্র হিসাব করি, যদি মিথুন রাশির রাহুকে হিসাব করি আর তার সাথে বুধকে সংযুক্ত করি, তাহলে আপনারা কাছে খেয়াল করবেন, ওই সময় আমরা আমাদের যে শৈশব, ওইখানে কিন্তু আমাদের মাথার উপর কে থাকতেছেন? বৃহস্পতি। মানে আমাদের পিতা মাতা গুরুজন সবাই ছায়া হয়ে থাকে। ওই সময়টা কিন্তু আমরা যা করি না কেন, ওই সময় বাচ্চারা, আমরা বলি বাচ্চারা চঞ্চল, যা করি না কেন চঞ্চলতা, রাহুর সাথে বুধ সংযুক্ত হলেই কিন্তু চঞ্চলতা আসে। ওই সময়ের যত ঘটনা, দুর্ঘটনা, সবকিছু নিয়ন্ত্রণ করতেছে, আয়ের উপর যত ধরনের আঘাত সবকিছু নিয়ন্ত্রণ করতেছে বুধ রাহু কম্বিনেশন, তার সাথে বৃহস্পতির ক্ষেত্র। মানে বৃহস্পতি আমাদের উপর, মাথার উপর ছায়া হয়ে আছে। আবার যৌবনের যে বিষয়টা বলছেন তার রাশি, কালপুরুষের রাশি চক্রের সপ্তম রাশিতে শুক্র সংযুক্ত, শুক্রের ক্ষেত্রে রাহু নক্ষত্র। সেই যৌবনের সময়টা আমাদেরকে সহযোগিতা কে করতেছে বা আমাদেরকে চালিত করতেছে কে? রাহু শুক্র যখন একত্রিত হয়, তখনই আমাদের ভিতর উন্মাদনা আসে। সেই উন্মাদনা আমাদের যৌবনকে, আমাদের ক্যারিয়ারকে প্রভাবিত করে। সেই 30 বছর সময়, এই আফটার 30, এই সময়টা মানব জীবনের খুবই গুরুত্বপূর্ণ সময়। ওই সময়ের যে সংঘাত, সাথে কিন্তু গার্ড দিচ্ছেন কেতু, তার মানে দৈব। এই সময়ে জীবনের যে আঘাতগুলো আসবে, বেশিরভাগই দৈবিক। আমাদের ঘটনা, শৈশব তো আমরা পার হয়ে আসলাম, বাবা মা ছিলেন, আমরা তার উপর ওনাদের ছায়ায় লেখাপড়া করেছি, প্রতিষ্ঠিত হওয়ার পথে চলছে। আফটার 30 কিন্তু মানুষের প্রতিষ্ঠা নিয়ে আসে, কখনো 25 ইয়ার্সে নিয়ে আসে না। ওই সময়ে যৌবন, ওই সময়ে কেরিয়ার, ওই সময়ে আমাদের বাহ্যিক পরিবেশ, সবকিছু মিলে আমাদের কিন্তু জীবনে একটা ঘটনা দুর্ঘটনা তৈরি করে। যেভাবে আয়ুরেখার বিশ্লেষণ হলো, আমি ব্যাপারটাকে অন্যরকম ভাবে একটু আলোচনা করার চেষ্টা করছি। তারপর দেখেন থার্ড টাইম রাহু কোথায় বসে আছে? নক্ষত্রটা কুম্ভ রাশিতে, তার অধিপতি শনি। আমরা যদি জীবনের শেষ সময়টাকে ধরি, ওই জীবনের শেষ সময়কে রাহু আর শনি যখন একত্রিত হয়, তখন কিন্তু আপনি কর্মফল পেতে শুরু করবেন। সারা জীবন যা করতেন, সেই সময়টার ফলাফলটা কিন্তু ওই সময়ে পাওয়া শুরু হবে। এটা হচ্ছে আমার আজকের ক্লাসের অনুধাবন। আমি এতক্ষণ যে জিনিসটা বুঝলাম, এত সুন্দর করে স্যার এই ঘটনাটা বিশ্লেষণ করতেন, যে এই শনি রাহুর কম্বিনেশন আমাদের কুম্ভ রাশিতে, আপনি যদি হিসাব করেন, দেখবেন শেষ বয়স কেমন যাবে, আমাদের আয়ু কতদিন থাকবে, শেষ বয়সের আমাদের জীবনটা কেমন হবে। সেইখানে আপনার চার্টে বা আপনার হাতে শনি রাহুর কম্বিনেশনের উপর নির্ভর করবে যে আপনার আয়ুষ্কালের শেষ দিকটা কেমন যাবে। এই যে বিশ্লেষণটা, সব সময় যদি ব্যাপারগুলোকে অ্যাস্ট্রোলজিক্যাল টার্মে নিয়ে যান, দেখেন কত সুন্দর করে জিনিসটা স্পষ্ট উঠে আসছে। এই জিনিসটা এভাবে আমরা ভাবার সুযোগ হয় নাই, আজকে গুরুজির কৃপায় সেই জিনিসটা আমি অন্তত তখন বসে বসে ভাবলাম। কত সুন্দর করে এই আহ সুন্দর করে এই চার্টটা আমাদের হাতেই আছে, আমরা এতদিন ভাবিনি এইভাবে। আর ভাবতে গিয়ে আমি অবাক হয়ে যাচ্ছি, যেভাবে গুরুজি দিলেন এই বিষয়গুলা। আমরা এই যে রাহুর আঘাত, যৌবনের আঘাত, তারপর এই শেষ বয়সের আঘাত, বাল্যকালের আঘাত, যেখানে আমরা যদি খেয়াল করি, আপনারা দেখবেন যেমন এখানে যে স্যার 30 বছর বয়স, তো এখানে কিন্তু বুদ্ধাহুর একটা বিষয় আছে। আমরা কিন্তু এই সময়টা চঞ্চল থাকি, বিভিন্ন ভাবে ভুল করি। ভুল থেকে শিক্ষা আসে, ভুল থেকে লার্নিং আসে, ভুল থেকে আমাদের জীবনে
ঘটনা দুর্ঘটনা ঘটে। এখানে শুধু আয়ু রেখায় তো আয়ু বিচার না, আমি দেখতেছি স্যার একটা টোটাল টার্ম, একটা লাইফ টার্ম বিচার হয়ে যাচ্ছে এই জায়গায়। তো আয়ু রেখাটাকে এইভাবে বিশ্লেষণ করলে আমার মনে হচ্ছে শিক্ষার্থী যারা আছেন তারা এইভাবে ভাগ ভাগ করে দেখলে আপনারা যে কম্বিনেশন খুঁজে পাবেন, আপনাদেরকে ভাবাতে সহযোগিতা করবে। আবার যত ভাববেন নতুন নতুন ফলাফল এখানে চলে আসবে। তো স্যার আমি আসলে স্যার এই ক্লাসগুলা খুব উপভোগ করি স্যার আপনার। আমিও শিখতেছি স্যার। আমার কাছে মনে হচ্ছে প্রতিদিন নতুন নতুন জিনিস এখানে উঠে আসতেছে। আমিও বুঝতেছি যে এটা মিস করা আমার জন্য কঠিন। আমি এইটুকু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম স্যার। তো স্যার মনে হয় একটু বাইরে আছেন, তাই আপনারা এই বিষয়টা ক্লিয়ার হইতে পারছেন কিনা? অনুধাবন করার পর্ব শেষ। অনুধাবন করার পরে এবার যদি আমরা পড়া শুরু করি যে বই, তো বই থেকে আমরা আয়ুরেখার প্রথম পার্ট আমরা 15 বছর নিয়ে নিলাম যদি এইভাবে নেই, আর এইভাবে নিলে তাও কিন্তু 15 বছর আমরা নিয়ে নিয়েছি। দেখেন, এই এটাকে 15 বছর করে নিন, ওই একই জিনিস। এই রেখা টেনেও নিতে পারেন, আবার এভাবেও আপনারা নিতে পারেন। আমরা একটু কথা বলতে গিয়ে কিন্তু বেরিয়ে আসছি যে আয়ুরেখা ডি তারা একটু গোয়ার টাইপের হয়। হ্যাঁ, গোয়ার তুমি কখন করে? সেই গোয়ার তুমি করে তার আঘাতটা পায় আয়ুরেখার আঘাত, মানে আয়ুতে আঘাত পড়বে, অর্থাৎ জীবনের পরে আঘাত পড়বে, লাইফ লাইনে আঘাত। এই যে লাইফ লাইনে আঘাত, ডিপ হয়েছে, ডিপ হয়ে কিছু দূর আসছে। আবার শাস্ত্র বলছে, এই সামুদ্রিক শাস্ত্র হস্তরেখা বলছে যে আয়ুরেখা মসৃণ একেবারে কাটাকাটি বিহীন একভাবে চলে যাওয়া ভালো, সে বাধা না পড়লে সে ভালো। তাহলে ডিপ পড়লে, বেশি ডিপ হলে সে গোয়ার ধরনের লোক, মারামারি লাঠালাঠি মিছিল মিটিং এইগুলোতে যাবে। কেন যাবে? সেটা তো ভালো। তাহলে ওটা কি ভালো কাজ? হ্যাঁ, ওখানেও কিছু ভালো কাজ রয়েছে, আবার ওখানেও খারাপ রয়েছে। সব জায়গায় মুদ্রা একটি ধরলে তার শুভপিঠ অশুভপিঠ, এপিঠ ওপিঠ। বা যখন আমরা সূর্যালোক পড়ে তার সামনে একটি ধরলে ছায়া কিন্তু পড়বেই। ছায়া যদি না পড়ে তাহলে সেটি কোনো বস্তু না। অর্থাৎ বিপরীত পাশে ছায়া কিন্তু থাকবে, তার নেগেটিভ থাকবে। মরা আছে বলেই তো জীবনের এত মূল্য। যদি মরা না থাকতো, মানুষ যদি অমরত্ব লাভ করতো, তাহলে তার ওই জীবন নিয়ে আর ভাবনা কিসের? কে আর ভাবাবে? তো আমাদের জীবন চলার পথে 9টি গ্রহ, এই 9টি গ্রহই কিন্তু আমাদের চালায়। অর্থাৎ ওই যে শ্রীকৃষ্ণের নৌকাবিলাস, নৌকাবিলাসে যে অষ্টসখী এক মন, মনটা হচ্ছে সেই প্রভু ভগবান, আর 8জন সখী। এমনকি সেই নৌকায় 9টি ঘোড়া, 9খানা বৈঠা। তাহলে এই যে 9খানা বৈঠা দিয়ে তবেই না পার হতে হবে সেই ভবতরী। আর 9জন যাত্রী, অর্থাৎ 8জন সখী আর একজন সেই সখা মিলে হতে হবে এক মন। অর্থাৎ ওজন এক মনের বেশি নেবে না। কোন মন? অর্থাৎ 9জনের মন এক হতে হবে। অর্থাৎ আমাদের যত শিক্ষার্থী আছি, হতে হবে যে 9টি গ্রহ নিয়ে আমরা জ্যোতিষ হব। আমাদের সঙ্গে 9জন আছে, মন এক হতে হবে, অর্থাৎ মনকে স্থির করতে হবে আমরা জ্যোতিষ হব। না হলে জ্যোতিষ হওয়া যাবে না। জ্যোতিষ সাজা যাবে, জ্যোতিষ সাজতে 2 টাকার তিলক, আর হচ্ছে 200 টাকার পাঞ্জাবি, আর হচ্ছে 200 টাকার একখান ধুতি, এটা পরলে, পরে আর বড় জোর একটা রুদ্রাক্ষের মালা বা একটা স্ফটিকের মালা, এগুলো পরে যে চেম্বারে বসে থাকলে জ্যোতিষ হয়ে যাবে। কিন্তু ওই জ্যোতিষ সাজা যাবে, কিন্তু জ্যোতিষ হতে গেলে মনে এক হতে হবে। সেই এক হয়ে ডিপ আর লাইট বুঝতে হবে। যখন আমরা ডিপ লাইট বুঝবো, তখন সেই গোয়ারের মধ্যে গোয়ারেরও শুভ দিকগুলো রয়েছে। আবার আয়ুরেখায় শৃঙ্খল হয়েছে বা আয়ুরেখা ছেদ করা রয়েছে। তাহলে কোন বয়সে ছেদ হয়েছে? তাহলে আমরা কিন্তু বের করেছি প্রথম ভাগ 15, পরের ভাগ 30, 30-এ গিয়ে ছেদ হয়েছে। তাহলে 30-এর পুরো অংশ ছেদ হয়েছে। তাহলে 15 থেকে 30 বছর পর্যন্ত তার জীবনটা নেই, ওই সময় আয়ু রেখা নেই। তাহলে কি তার জীবনটা নেই? আবার কি সামুদ্রিক শাস্ত্রবিদরা বলছে জীবন আছে, হয় ওখানে মরে যাবে, অথবা আছে,
কিভাবে আছে? যদি না কোনো শাখা রেখা সূক্ষ্মভাবে ওখান থেকে গিয়ে বাইপাস করে। মানে কি, রেখাটি ছেদ হয়েছে, এভাবে ফাঁকা রয়েছে, এই এখান থেকে বাইপাস করে দেন আরেকটি সাইড, এই ফাঁকা, এর পাশ থেকে ঘুরে এসে আর একটি রেখা মিলিত হয়েছে। যেমন আমরা দেখেন, ওই যারা নৌকা বানায়, ঘরে চৌকাঠ দেয়, বা বিভিন্ন কাঠ দিয়ে যখন ঢালাই দেয়, আপনারা দেখবেন যে কাঠ ছোট ছোট জোড়ানোর জন্য ওর উপরে নিয়ে আরেকটা নিয়ে দাবা মেরে দেয়, দুই পাশে দুইটা লোহা দিয়ে শক্ত করে দেয়। তো এই মাঝখানের সেই ছেদ অংশ, কোনো রেখা যদি সূক্ষ্মভাবে গিয়ে একের এক পাশ থেকে আর এক পাশে মেলে, তাহলে সেটি ওই আয়ুর, ওই সময়ের যে 30 বছর ধরে তার যে আয়ুরেখা নেই, আয়ুর ফাঁকা অংশকে পূরণ করে। এইবার যে পূরণ করে, এই 30 বছরের প্রথম অংশ কে পূরণ করে, আর শেষের অংশ কে পূরণ করে? ওই রেখাটাই পূরণ করে। এটাই আমরা সামুদ্রিক শাস্ত্রে শিখেছি। ওই যে বলেছি যে সুতা সহ একটি ভারী বস্তু এদিক ওদিক, তাহলে ওই সুতা সহ সেই দোল অংশটুকু হচ্ছে তার অবস্থান। আমরা কম্পাসকে ধরলে অনেক সময় সোজা করে ধরতে পারি না, এক পাশ এভাবে যায় না এভাবে যায়, সোজা করে ধরা যায় না। কিন্তু সুতা ধরলে ওই দোল যন্ত্রের আর সমান পরিমাণেই কিন্তু দুলবে, কারণ বিনা বাধায় সে দুলবে। ওই যে দুলবে, তাহলে তার 15 বছরের যে মাঝখান মাঝখান করার পরে কোন অংশ, তাহলে ওই যে রেখাটি আসছে, সাইড রেখা, বাইপাস রেখাটি, বাইপাস রেখাটিও কিন্তু যে কোন পাশের অংশ কি দিয়ে সহযোগিতা, ওরও একটা মিডিল রয়েছে, ওর একটা বিন্দু রয়েছে, অর্থাৎ সবসময় কেন্দ্রকে নির্ণয় করতে হবে। সেই কেন্দ্র নির্ণয় করতে গেলে তার পাশে কে রয়েছে, অর্থাৎ বাইপাসটি কোন জায়গা থেকে শুরু হয়েছে, কার নক্ষত্র থেকে শুরু হয়েছে, যদি আমরা অনুধাবন করতে পারি, তাহলে আমরা এই পাশের অংশে তার এই ছেদের যে 30 বছর, মানে 15 থেকে 30, মানে যে 15টি বছর, এই 15 বছরে হতে পারে প্রথম যক্ষা, সেখান থেকে হতে পারে টাইফয়েড, সেখান থেকে হতে পারে ধরেন তার ডায়াবেটিস, সেখান থেকে হলো হয়তো গ্যাংগ্রিন, পচনশীল রোগ, সেখান থেকে ক্যান্সার, অনেক কিছুই তো হতে পারে। তাহলে কোন রোগটি হবে বা কোন সুখটা পাবে, বা ওই যে তার শিক্ষা জীবন হলে বিদ্যা শিক্ষায় কোন সুখ পাবে, কার সহযোগিতা পাবে, কিভাবে পাবে, ওই লঞ্চ ডুবার পরে কে বাঁচাবে, এটি কিন্তু ওই জায়গার থেকে বলতে হবে। সামুদ্রিক শাস্ত্রে শুধু রেখা এসে মিলিয়ে দিয়েছে তোমাকে কেউ না কেউ বাঁচাবে, এটা জ্যোতিষ হলো না। তাহলে ওই যে রেখাটা উত্থিত হয়েছে যেখান থেকে, আর শেষ হয়েছে যেখানে, দুই পাশে যে দুটি নাট মেরেছেন বা দুটি পেরেক মেরেছেন, ওই পেরেকের ভিতরের অংশই তো দুর্বল। তো ভিতরের অংশটুকুর মধ্যেও কিন্তু পার্ট রয়েছে। সেই পার্টের প্রথম পার্ট হয়তো অমুক বাঁচাবে বা অমুক গ্রহ, তার জন্য অমুক দিকে দুর্ঘটনা হবে, দ্বিতীয় ভাগ অমুক দিকে, তৃতীয় ভাগ অমুক দিকে। যার জন্য জ্যোতিষশাস্ত্রে 12টি ঘর, গ্রহ, যার নবাংশ বিচার করা হয়, যে প্রত্যেক ভাগকে 9 ভাগে ভাগ করে নবাংশ, দশম ভাগে ভাগ করে দশমাংশ, দ্বাদশ ভাগে ভাগ করে দ্বাদশাংশ, এভাবে কিন্তু বিচার করা হয়ে থাকে। ধাপে ধাপে আপনারা বুঝবেন। তাহলে যদি একটি ঘর 30 ডিগ্রিকে যদি আমরা 9 ভাগে ভাগ করি, তাহলে প্রত্যেক ভাগ 1 নবাংশ, 12 ভাগে ভাগ করলে দ্বাদশাংশ, তার 1 অংশ। তাহলে ওই যে আয়ু রেখার যে বাইপাসটা হয়েছে, ওর তো একটা অংশ রয়েছে, রয়েছে না, ওর প্রত্যেকটা অংশ রয়েছে না? তাহলে নবাংশের প্রথম পার্ট যদি একটা ফল দেয়, দ্বিতীয় ভাগ নিশ্চয়ই একই ফল দিচ্ছে না, তৃতীয় ভাগও একই ফল দিচ্ছে না। তাহলে সেই ফলাদেশ কিভাবে আমরা বাই করছি? তাহলে সামুদ্রিক শাস্ত্রে যদি বলা হয় যে বাইপাস রেখাকে তার আয়ুর দুর্যোগ কাটিয়ে দেবে, এটি ভাবলে কিন্তু, এক কথায় বলে দিলে, ওই জ্যোতিষ হবে, হবে তো হবে, ছাড়া কি। কিন্তু কোন দিক থেকে বাঁচাবে সেটি কিন্তু বলতে গেলে এই স্পেসিফিক হাত থেকেই কিন্তু আবার এই হরোস্কোপ তৈরি করে একেবারে মিনিট সেকেন্ড বের করে নিয়ে আসাও কিন্তু সম্ভব। কিন্তু তার জন্য দরকার গবেষণা। সেই গবেষণা হচ্ছে আমাদের এভাবে কিন্তু করতে হবে। করব, গবেষণা করব, নাকি আমরা ওই আয়ুরেখায় তিল বিন্দু দেখানো শুরু করে দেবো, নাকি ওই সেট দেখানো শুরু করবো? না স্যার, গবেষণা করেন স্যার, গবেষণা করেন। স্যার গবেষণা করেন। স্যার গবেষণা। গবেষণা
স্যার আমরা আর গবেষণা তো বই আছে পড়বো নিয়ে না মানে স্যার, আমরা জীবন্ত বই পেয়ে গবেষণা। গেছি, আমরা আর বই পড়বো না। এইবার দেখেন স্যার আরেকটু অন্যদিকে বলে আসি। অন্যদিকে হ্যাঁ বলার বলুন পরে স্যার। তারপর যে আসলে এইটার মূল্য কি। দেখুন, আমরা কিন্তু কি দেখি, হাতের গোড়ায় শুক্রক্ষেত্র থেকে উত্থিত রেখা, এই শুক্রক্ষেত্রকে দুই ভাগ করা হয় সাধারণত। দুই ভাগ করবেন, শুক্রক্ষেত্র মানে বৃদ্ধাঙ্গুলি গোড়া থেকে আর আয়ু রেখা যেখানে এসে শেষ হয়েছে এই পর্যন্ত এর মাঝামাঝি করবেন। সামুদ্রিক শাস্ত্রে বলা হয়েছে প্রথম অংশের যে ঊর্ধ্বগামী রেখা থাকবে সেটি হচ্ছে ভাই বোনের রেখা। এবার এই শুক্রের পরের পার্ট থেকে যে রেখা উঠবে সেটা প্রভাব রেখা, ছায়াপথ রেখা বা অনেক রেখা বলে কল্পনা করা হয়। এইবার এই রেখা গিয়ে আয়ু রেখায় যদি টাচ করে, তাহলে ওই বয়সে তার আয়ু রেখায় কোনো ত্রুটি থাকলে ভাই বোনেরা তার সহযোগিতা করে। আবার এই একই রেখাকে সামুদ্রিক শাস্ত্রে মুনি ঋষিরা বলে গেছেন যে ওটি প্রভাব রেখা। তাহলে প্রভাব রেখা মানে কেউ না কেউ তোমার উপর প্রভাব বিস্তার করবে। তাহলে সেই প্রভাব বিস্তার করবে শুক্রের পর্ব থেকে রেখা উঠে আয়ু রেখাকে স্পর্শ করেছে বা টাচ করেছে। তার মানে কি, ওই যে খুঁটি দিয়েছে, উঠে গিয়ে ঠ্যাক দিয়েছে ওই কম্পাস, অর্থাৎ গিয়ে টাচ করেছে। টাচ করার কারণে তাকে ওই সহযোগিতা করছে, আয়ু রেখাটি দুলছে না। যেমন একটি গাছে যখন প্রচুর ফল ধরে থাকে, তখন আমরা কি করি, যে গাছটার ডাল না ভেঙে যায় নিচের থেকে একটি বাঁশ নিয়ে বাঁধিয়ে দিই। কেউ বাঁশ না পাইলে দড়ি বেঁধে দেয়, কেউ দেখা যাচ্ছে অন্য কাঠ বাঁধিয়ে দেয়। কেন, বাঁশের বড় অভাব হয়েছে দেশে। তো অভাব হোক আর মেলানো যাক, কেউ কোনো না কোনো ভাবে ঠ্যাক দেয়। তাহলে শেষ জীবনে যে ঠ্যাক দেবে এটি কিন্তু এইভাবেই ঠ্যাক দেয়। আবার সামুদ্রিক শাস্ত্রে বলা হয়েছে যে আয়ু রেখা থেকে কোন রেখা বেরিয়ে চন্দ্রের ক্ষেত্রে গেলে তার বীরের ভ্রমণ হয়। আবার বলা হয়েছে আয়ু রেখা শুরু হয়ে যদি আহ চন্দ্রক্ষেত্রে আসে মণিবন্ধে না গিয়ে, তাহলে তার বিদেশ ভ্রমণ, বিদেশে বসবাস এগুলোও কিন্তু হয়ে থাকে। তাহলে কি হচ্ছে, আয়ু রেখা থেকে শাখা রেখা বেরিয়ে চন্দ্রের ক্ষেত্রে গেছে। এইবার চন্দ্রের ক্ষেত্রে গেছে না চন্দ্রক্ষেত্র থেকে গিয়ে আয়ু রেখায় মিলিত হয়েছে, কোনটা হয়েছে? কিন্তু ব্যাখ্যা তো দেওয়া আছে, আয়ু রেখা থেকে কোনো রেখা চন্দ্রক্ষেত্রে গেলে সেটি তার, সে বিদেশ যাবে। এমনকি ভ্রমণ রেখা এইভাবেই কিন্তু দেখানো হয়েছে। ভ্রমণ রেখাকে উঠানো হয়েছে আয়ু রেখা থেকে চন্দ্রক্ষেত্র বরাবর যেতে বলা হয়েছে। জি কিন্তু স্যার। আমরা কি আদৌ দেখেছি ওই যে মমত্ব যে কথা বললাম, আয়ু রেখার শেষ অংশে চন্দ্র, ডান পাশে চন্দ্র শাসন করছে, বাম পাশ শুক্র শাসন করছে। শুক্র হচ্ছে সুখ শান্তি ধন ঐশ্বর্যের কারক, আর উম, চন্দ্র হচ্ছে মমত্ব মায়া স্নেহ ভালোবাসা এইগুলোর কারক, এমনকি ভ্রমণ কারক। আর হচ্ছে শুক্র হচ্ছে নিত্য কারক বা আনন্দ কারক। তাহলে আনন্দ কারক আর ভ্রমণ কারক। তো ভ্রমণ কারক রেখা এখানে গেলে ভ্রমণ হবে, বা আয়ু রেখা চন্দ্র ক্ষেত্রে আসলে তার ভ্রমণ হবে বা দূরে বসবাস হবে। কিন্তু সেটি কি করাচ্ছে? সে তো চন্দ্র করাচ্ছে। যদি আমরা বলি যে চন্দ্র ক্ষেত্র থেকে রেখা গিয়ে আয়ু রেখায় মিলিত হয়েছে, দেখতে তো একই রকম। তাহলে কিন্তু ওই বিদেশ থেকে আপনাদের যে ইনভাইটেশন পাঠায় না, ইনভাইটেশন লেটার, বা ধরেন আপনার ওই যে ইয়ে পাঠায় না, যে স্পন্সর। আছে স্পন্সর, স্পন্সর পাঠায় না। তা যদি বলা হয় যে ওখান থেকে পাঠিয়েছে, বা ধরুন আপনার কেউ নেই ওই দেশের, দেশটা কেমন, তার প্রকৃতি কেমন, তার রূপ রস গন্ধ কেমন, সেটি আপনাকে অনুধাবন করায় বিদেশে ছুটিয়েছে। তার মানে কি, অনুধাবনটা আপনার কাছে আগে আসছে আপনার মস্তিষ্কে, তারপরে আপনি বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করেছেন। কেউ না কেউ আপনার মস্তিষ্কে দেশে যে ইউরোপে গেলে ইনকাম বেশি, মালয়েশিয়া গেলে একটু কম, সিঙ্গাপুর গেলে আর একটু বেশি, বা অমুক দেশে গেলে আর একটু বেশি, এটা তো মস্তিষ্কে আগে ঢুকিয়েছে। তাহলে মস্তিষ্কে আগে ঢুকিয়েছে কি, ওখান থেকে ওই সেই স্পন্সর দিয়েছে, ওই সেই ইনভাইটেশন দিয়েছে। দেওয়ার পরে আমার মস্তিষ্ক তখন ওই দিকে গেছে। তাহলে রেখাটি কিন্তু সামুদ্রিক শাস্ত্রবিদরা দেখিয়েছেন চন্দ্রক্ষেত্রে আড়াআড়ি রেখা, বিশেষ করে যে রেখায় যাবে সেটিই ভ্রমণ রেখা। তো ভ্রমণের কারক কি, কারণ কি? ভ্রমণে গিয়ে মানুষ এয়ারপোর্টে নেমে
ভাষা জানে না, কথা জানে না, মোবাইল নেই, সিম নেই, এয়ারপোর্টের মোবাইল নাম্বার থেকে, টেলিফোন নাম্বার থেকে আগের কালে টেলিফোন করা যেত, সে ব্যক্তি বাসায় নেই, তারপরে সেখান থেকে কিভাবে যাবে, ঠিকানায় যেতে পারছে না, হাঁটতে হাঁটতে যাচ্ছে, কত রেল স্টেশনে কাটাচ্ছে, কত নদীর পাড়ে কাটাচ্ছে, কত মানুষ বিভিন্ন ভাবে কাটিয়ে কাটিয়ে একবার ভাসতে ভাসতে যে স্থান পাচ্ছে। আবার কেউ যাওয়া মাত্র তাকে এয়ারপোর্টে ফুলের মালা দিয়ে রিসিভ করে নিয়ে যাচ্ছে। এই যে পার্থক্যগুলো হচ্ছে না, পার্থক্যগুলো কি কারণে হচ্ছে? ওই শুভচন্দ্র, শুভ চন্দ্র রেখা, শুভ প্রভাব রেখা, শুভ ছায়াপথ রেখা, এটিকে ছায়াপথ রেখাও বলা হয়। কেন? ওই যে শুভ ছায়া দেবে, না আপনার কাছ থেকে ছায়াটি সরিয়ে নেবে। ওই সূর্যের যে অগ্নিকণা, যে আগুন ঘুরছে আর পৃথিবীকে আলোকিত করছে, এই আগুনের ঘূর্ণায়মান অবস্থা থেকে ছিটকে যখন পড়ছে, ওটি গায়ে এসে পড়তে বাধার সৃষ্টি করছে, তার জন্য আমাদের গায়ে পড়ছে না, ওই বায়ুমণ্ডল। তাহলে ওই বায়ুমণ্ডল ভূগোলকে কেন নিয়ে আসতে হচ্ছে? জ্যোতিষ শাস্ত্র যদি, যতগুলো শাস্ত্র রয়েছে সেই শাস্ত্রের সঙ্গে জ্যোতিষ শাস্ত্রের যদি মিল না থাকে, তো শেখার দরকার নেই, এটা দরকার নেই। এই জ্যোতিষ তাহলে কোনো মূল্যহীন, মানে মূল্যহীন একটা সাবজেক্ট আমি মনে করি। আর তখন মূল্যবান হবে সকল সাবজেক্টের সাথে যদি এর মিল পাওয়া যায়। দেখুন, ওই যে সামান্য একটি দেখবেন জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন শ্লোক বা বিভিন্ন মন্ত্র, নবগ্রহের মন্ত্রও যদি রিসার্চ করেন, তাহলেও দেখবেন কিন্তু যে ওই বিশ্ববিখ্যাত গবেষক প্রতিষ্ঠান নাসা পর্যন্ত কিন্তু স্বীকার করছে যে হ্যাঁ, গ্রহ নক্ষত্র আগের মুনি ঋষিরা চোখ বন্ধ করে যেগুলো বলতেন, সেগুলো আসলে তো প্রকৃতির নিয়মে চলছে। তাহলে প্রকৃতিকে কে বাধা দিচ্ছে? আপনি বাড়ি যাবেন, আপনাকে ঝড় ঝঞ্ঝা বাধা দিচ্ছে। আবার আপনাকে, আপনি বাড়ি যাবেন, আপনাকে রৌদ্রোজ্জ্বল সময় দিয়ে সুন্দরভাবে যাওয়া হচ্ছে। আবার বেশি তাপ, সামান্য রৌদ্রের তাপ, এখানে 40 ডিগ্রি তাপমাত্রা হলে আমরা আহ, আহ, মানে চেম্বার থেকে বাড়ি পর্যন্ত হেঁটে যেতে হাঁপিয়ে যাই। আর তাহলে ওই কত কোটি তাপমাত্রা নিয়ে সূর্য সারা বিশ্বকে আলোকিত করছে, যার কেউ কোনোদিন ছবি তুলতে পারলো না সূর্যের কাছে। আজ পর্যন্ত কেউ অন্য গ্রহে, চন্দ্রে গেল, মঙ্গলে গেল, সূর্যে যেতে পারলো না। এই যেতে পারলো না কেন? ওখানে শুধু বিকর্ষণ করছে, আর এখানে যদি বিদেশ থেকে আকর্ষণ না করে, তাহলে কি আপনি ওই বিদেশ যাবেন? ওরে আয়ুরেখা চন্দ্রক্ষেত্রে যাবে, তার মানে চন্দ্র আকর্ষণ করেছে, চন্দ্র তাকে ঢুকতে সহযোগিতা করেছে, তবেই না আয়ুরেখা চন্দ্রের ক্ষেত্রে ঢুকেছে। ওই যে পাসপোর্ট, ভিসা, ভিসা মানে কি? অনুমতি পত্র। আপনাকে অনুমতি যদি না দেওয়া হয়, অর্থাৎ ধরণী মাতা চন্দ্র যদি অনুমতি না দেয়, আয়ুরেখা চন্দ্রক্ষেত্রে আসবে কি করে? আয়ুরেখা বেগে শুক্রের ক্ষেত্রে যাবে কি করে, শুক্র যদি স্থান না দেয়? ওই যে আগের ক্ষেত্র যখন আপনাদের ক্লাস হয়েছে, হৃদয় রেখা এবং হৃদয় রেখা। তখন বলেছি যে কোনো ক্ষেত্রে কারো ঘরের ভিতর যদি যেতে হয়, তাহলে সেই জায়গার ভিতর দিয়ে তাকে অনুমতি লাগবে না? অমনি কি আপনি 2 হাত জায়গা দখল করে নেবেন? তো দখল করে নিলে আপনি তার বাড়ির ভিতর যে রেখা ঢুকিয়ে দিলেন, বা একটি বাঁশ লম্বা করে দিয়ে দিলেন, রেখা মানে একটি বাঁশ, তার চলাচলে বাধা সৃষ্টি হলো, সে কি আপনাকে ছেড়ে কথা বলবে? তাহলে তার সঙ্গে মিত্রতা আগে তৈরি হতে হবে। তাহলে ওই মিত্রতা তৈরি হওয়াটাই হচ্ছে আকর্ষণ এবং বিকর্ষণ। যদি ঠেলে বের করে দেয় সেটি বিকর্ষণ, যদি কোলে টেনে নেয় সেটি আকর্ষণ, আমরা জানি। তাহলে এই আয়ুরেখা মণিবন্ধের মাঝ বরাবর থেকে উঠবে। আরে কত মানুষের মাঝ বরাবর থেকে না উঠে শুক্রক্ষেত্র থেকে, চন্দ্রক্ষেত্র থেকে উঠেছে। আপনাদের এখানেই দেখেন, আপনারা বুঝতে পারবেন যে এই বাঁকা হয়ে শুক্রের ক্ষেত্রে গেছে, বা কারো এরকম হয়ে উঠেছে, মাঝখান থেকে উঠেছে কয়জনের দেখেন। এইবার যদি বলেন যে না স্যার, সত্যি সত্যি মাঝখান থেকে উঠেছে, তখন আমি বলবো যে আপনার হাতটাকে একেবারে মিনিমাম 1 মণ ওজন দিয়ে প্রেসার দিন, নিচে প্লেট দিয়ে আর উপরে একটা প্লেট দিয়ে প্রেসার দিন। প্রেসার দিয়ে হাতটাকে পাতলা রুটির মতো বানায় ফেলেন। বানায় ফেলার পরে এইবার রেখার এই পাশের অংশ আর এই পাশের অংশ মাপুন, কম্পাস দিয়ে মাপুন বা ওই দোলযন্ত্র দিয়ে মাপুন। তারপরে বুঝতে পারবেন যে রেখা আসলে চন্দ্রের ক্ষেত্রে না শুক্র ক্ষেত্রে। কিন্তু হাত যেহেতু পুরুত্ব, আধা ইঞ্চির মতো পুরুত্ব, এই পুরুত্ব হাতে যে রাউন্ড অংশ রয়েছে, এই রাউন্ড অংশ মাপতে গেলে তখন কিন্তু সাইডে ওই দোলযন্ত্র ঝুলায় দিতে হবে, দুই পাশে দুটো ঝুলায় দিয়ে সুতার মাঝখানে হাত রাখতে হবে। এমনি স্কেল সুতা করে ধরলে হবে না, হবে না। স্কেল আপনি এভাবেও ধরতে পারেন, এভাবেও ধরতে পারেন, হবে না। কিন্তু সুতা ঝুলায় দিতে হবে, দেওয়ার পরে তারপরে সেখানে হাতটা রাখতে হবে।
দুই পাশে রাখার পরে এইবার মাঝখানে যে রেখা আসছে ওখান থেকে ওই সুতা ঝুলিয়ে দিন, দোল যন্ত্রের সুতা ঝুলিয়ে দিলে দুই পাশের যে ফাঁকা ওই ফাঁকার দূরত্ব মাপেন স্কেল দিয়ে, এইবার মিলিমিটারে মেপে তারপরে দেখেন যে কোন পাশে আছে। এত সোজা। আর না হলে ওই প্রেসার দিয়ে রুটি বানাতে হবে, তা রুটি বানালে তো হাতটাই গেল নষ্ট হয়ে গেল। আসলে